আসসালামু আলাইকুম। আজকে আমাদের 24 তারিখে সাপোর্ট সেশন। তো আমরা আমাদের সাপোর্ট সেশনটা অফিসিয়ালি শুরু করতেছি। আচ্ছা, আমাদের সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচ 8 যেটা স্টার্ট হবে 4 জুলাই থেকে। এবং আমি আপনাকে সার্টিফিকেট এবং গ্রেডিং সিস্টেমটা একটু বুঝায় বলতে জিল্লুর ভাই। সেটা হচ্ছে যে আপনি আহ, যদি আমাদের এই প্রাইভেট ব্যাচে এনরোল করেন, তাহলে আপনার অফিসিয়ালি যে টাইমটা সেটা শুরু হবে 4 জুলাই থেকে। এখন কথা হলো, আমাদের এই সি প্রোগ্রামিং এ যে ক্লাসগুলো, মানে ডেমো ক্লাস হিসেবে এখানে যে ক্লাসগুলো আপলোড করা আছে এগুলো হচ্ছে আমাদের ব্যাচ 7 এর। তো আপনি অনেকে যেটা করে যে আমাদের একটা ব্যাচে এনরোল করার আগেই যেহেতু এই ভিডিওগুলো এখানে ফ্রিতে দেয়া থাকে, তারা এই ভিডিওগুলো দেখতে পারে এবং তারা এই প্র্যাকটিস প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারে। তো এখন আপনি এই কোর্সে এনরোল করার আগেই যদি এই ক্লাসগুলো সবগুলো সাবমিট করে রাখেন, করে সবগুলো সলভ করে ফেলেন, এইটার যেই আপনি টাইমের কথা বলতেছেন যে এটার কোনো লেট সাবমিশন নাই, কারণ এটা তো ফ্রি করে দেওয়া। আমাদের যে প্রথম 4টা প্র্যাকটিস প্রবলেম এটার জন্য কোনো ডেডলাইন নাই। এটা কিন্তু হ্যাঁ, ডেডলাইন কোনটা আছে যে আপনি কোর্সে এনরোল করেছেন, আপনি আমাদের এনরোলড স্টুডেন্ট। আপনি যখনই কোর্সে এনরোল করে ফেলবেন, তার মানে আপনার 4 জুলাই থেকে আপনার অফিসিয়াল টাইম চলে আসবে, শুরু হয়ে যাবে। এন্ড অফিসিয়াল যখন টাইমটা শুরু হয়ে যাবে, আপনি প্রতিটা প্র্যাকটিস প্রবলেমের জন্য এই যে এখানে আমাদের টাইম দেওয়া থাকবে। যেমন দেখেন, প্র্যাকটিস প্রবলেম 0 যখন ব্যাচ 7 স্টার্ট হয়েছিল, তখন PP 0 বা প্র্যাকটিস প্রবলেম 0 ডেডলাইনটা ছিল মের 20 তারিখ পর্যন্ত। ধরেন এখন যদি কেউ এসে এই PP 0টা সাবমিট করে, তার জন্য কিন্তু সেটা লেট সাবমিশন হিসেবে কাউন্ট হবে। এখন ওয়েবসাইট থেকে যেই প্রথম 4টা প্র্যাকটিস প্রবলেম যে ফ্রি দেয়া আছে, তারা কিন্তু এই ক্লাসরুমের অ্যাক্সেস পাবে না। এই ক্লাসরুমের অ্যাক্সেসটা শুধু পাবে আমাদের যে প্রাইভেট স্টুডেন্ট, মানে এনরোল স্টুডেন্ট তারা। এবং এই ক্লাসরুমে যারা অ্যাক্সেস পাবে এবং এই ক্লাসরুমের সবগুলো অ্যাসাইনমেন্ট এবং প্র্যাকটিস প্রবলেম এবং কুইজ যাদের সাবমিট করা থাকবে, সাবমিট করা যদি থাকে এবং প্রতিটা মার্ক যদি 85%-এর উপরে থাকে, তখন আমরা তাকে সার্টিফিকেট দেব। বুঝতে পারছেন? জি, আমি মূলত এটাই আচ্ছা, জিজ্ঞাসা করছিলাম যে যে যদি ইয়ের মেনলি টাইমটা কিরকম হয়, মানে যেদিন ক্লাস নিলেন সেই ক্লাসের কিরকম টাইম পরে এটা জমা দেওয়া যায়, মানে কয়দিন টাইম থাকে এটা কুইজের জন্য বা আচ্ছা। হ্যাঁ, আমরা আমাদের একটা ক্লাসের পরে ধরেন আমাদের 4 তারিখে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে 1 নাম্বার ক্লাস হবে। এবং ওই 1 নাম্বার ক্লাস থেকে প্র্যাকটিস প্রবলেম থাকবে PP 0। এবং এটার জন্য আপনি 2 দিন টাইম পাবেন। এবং মাঝে মধ্যে যদি দেখি যে না, একটা প্র্যাকটিস প্রবলেমের কোশ্চেন অনেকগুলো বেশি, তাহলে আমরা মাঝে মধ্যে 3 দিনও টাইম দিই। এটা হচ্ছে সিচুয়েশনের উপর নির্ভর করে। যেমন আমাদের এই যে এবার ঈদের ভ্যাকেশন গেল, আমরা হচ্ছে ঈদের ভ্যাকেশনের আগে যে ক্লাসটা নিয়েছি, ওই ক্লাসের যে প্র্যাকটিস প্রবলেমটা ছিল সেটা পুরো ঈদের ভ্যাকেশনের পরে আমরা টাইমটা দিয়েছি। কারণ ঈদের মধ্যে অনেক অ্যাক্টিভিটিস থাকে, সেটা আমারও থাকে, আপনাদেরও থাকবে। তো সিচুয়েশনের উপরে অনেক কিছু নির্ভর করে। বুঝতে পারছেন? জি। হ্যাঁ, সেটাই। তো এমনও সময় গেছে, আমাদের এরকমও সিচুয়েশন হয়েছে যে আমাদের ব্যাচের 95% স্টুডেন্টের সেমিস্টার ফাইনাল এক্সাম, মানে ওই ব্যাচটার। তো দেখা গেছে সবাই ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল, 95% স্টুডেন্টের সেমিস্টার ফাইনাল। তারা ধরতে গেলে কেউ ক্লাসে জয়েন করতে পারবে না। তো তখন আমরা যেটা করেছি, ওই উইকের ক্লাসটা পোস্টপোন করে দিয়েছি, যে আপনাদের এই উইকে কোনো ক্লাস হবে না, নেক্সট উইকে আপনারা সবাই এক্সাম শেষ করে তারপর ক্লাসে জয়েন করেন। তো সিচুয়েশনের উপরে অনেক কিছু ভ্যারি করে। বুঝতে পারছেন? জি। হ্যাঁ। তো আমাদের 4 তারিখ থেকে কোর্সে স্টার্ট হয়ে যাবে যত দ্রুত সম্ভব। আপনি আচ্ছা, আপনি কি আমাদের ওই গ্রুপটাতে জয়েন করেছেন? মানে যারা নেক্সট ব্যাচে এনরোল করবে তাদের জন্য কিন্তু একটা গ্রুপ আছে। ওই গ্রুপে কি জয়েন করেছেন আপনি? সম্ভবত না। এই গ্রুপটার আচ্ছা, নাম সি প্রোগ্রামিং। ডেমো ক্লাস বা এরকম একটা নাম ছিল। আহ, আমি একটু দেখতেছি। সি প্রোগ্রামিং প্রি রেকর্ডেড, এটা না। হ্যাঁ, বুট ক্যাম্প অফ সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচ, এই গ্রুপটাতে জি। জয়েন করেছেন? জি, এটাতে করছি জয়েন। এই গ্রুপ থেকেই হচ্ছে, মানে এই গ্রুপে যারা আছে তারা তাই এখান থেকে হচ্ছে আমাদের ব্যাচে এইটা এনরোল করবে। তো আপনি যদি শিওর এনরোল করেন, তাহলে কাইন্ডলি এই গ্রুপে একটা মেসেজ দিয়ে রাখবেন, এখনই পারলে দিয়ে রাখেন। তাহলে আমাদের মডারেটর প্যানেল আপনার নামে একটা সিট বুক করে রাখবে, কারণ সিট মাত্র 20টা ফিল আপ হয়ে যায়।
ঠিক আচ্ছা, আছে? আরেকটা কোয়েশ্চেন যে আমি ইউজ তো করছি আমার বাবার মেইল, তো আমি এখানে আমার বাবার নাম দিব নাকি আমার নামটা ইউজ করব? 100% আপনার নেম, আপনার নেমে সবকিছু থাকবে, আপনার ইমেল, আপনার নেম, আপনার যদি পার্সোনাল মোবাইল নাম্বার থাকে তাহলে ভালো হোয়াটসঅ্যাপ এর জন্য। আর যদি বলেন যে ভাই আমার তো পার্সোনাল মোবাইল নাম্বার নেই, তাহলে আপনার গার্জিয়ানের কারোর নাম্বার যদি হোয়াটসঅ্যাপ খোলা থাকে, মানে আপনি যেটাতে অ্যাক্টিভ থাকবেন বা আমরা আপনাকে কল দিয়ে যেই নাম্বারে পাবো সেই নাম্বারটা দিলেই হবে। কিন্তু ইমেল অ্যাড্রেসটা, মানে এখানেও চাইলে আপনার পার্সোনাল ইমেল নাই থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আপনার কাছে যেই ইমেলের অ্যাক্সেসটা আছে সেই ইমেলটা দিবেন, কারণ আমরা তো ওই ইমেলটাই গুগল ক্লাসরুমে অ্যাড করব। এবং এই ইমেলের মধ্যে আপনার প্র্যাকটিস প্রবলেমের মার্কস, কুইজের মার্কস, তারপরে আমরা গুগল ক্লাসরুমে কোনো পোস্ট করলে সেই ইমেলটার মধ্যে সবকিছু যাবে। তো এরকম একটা ইমেল দিবেন যেই ইমেলটা আপনার কাছে অ্যাক্সেস আছে। বুঝতে পারছেন? জি। আর ভাইয়া তাহলে মেসেজটা কি দিয়ে রাখবো? আমার নামটা শুধু, নাকি যে আমি এনরোল এই করলে আমার মেসেজ, নাম? হ্যাঁ আপনি জাস্ট মেসেজ দিয়ে রাখবেন যে ভাইয়া আমি আপনাদের সি প্রোগ্রামিং ব্যাচে এটা এনরোল করতে চাই। তখন আমাদের মডারেটর প্যানেল আপনাকে ইনবক্সে নক করবে বা গ্রুপে আপনার সাথে কথা বলে নেবে যে ইনফরমেশন গুলো প্রয়োজন আপনার কাছ থেকে। জি, থ্যাংক ইউ। ঠিক আছে। ভাইয়া আমি যে আচ্ছা, আপনাদের বুঝি নাই ভাইয়া। মানে ফ্রি ক্লাসগুলোর প্রবলেম সলিউশন করছিলাম, তো ওখানে হুম পিপি ওয়ান আছে, পিপি ওয়ান এর মধ্যে কিছু প্রবলেম ফেস করছি। হুম হুম শিওর, তাহলে শেয়ার করেন, আপনি স্ক্রিন শেয়ার করে তারপর আমাকে দেখান কোনটাতে প্রবলেম হচ্ছে আপনার। ওকে। Okay. আমি এই প্রবলেমটি, এটা হলো 2 নাম্বার প্রবলেম। এখানে বেসিক্যালি বলছে একটি মানে আয়তক্ষেত্রের এরিয়া আয়তক্ষেত্রের এরিয়া ক্যালকুলেট করার জন্য একটা ফাংশন বানাতে, তো আমি এরকম একটা ফাংশন বানিয়েছি আচ্ছা। দুটো ফ্লোট হুম ইউজ করে। হুম বাট যখন এখানে ইম্পোর্টে 5 3 দিতে বলছে, মাউস একটু বেশি চলছে। এই মাউসটা বেশি এখানে 5 3, আর এটা দিয়ে যদি আমি রান দিই তো এই টাইপে একটা ইরর দিচ্ছে, দা মনিটর কমান্ড ডাম্পড কোড। আচ্ছা, প্রবলেম স্টেটমেন্টে যান। প্রবলেম স্টেটমেন্ট। হুম, জাস্ট এ মিনিট। রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, আপনি আমাকে এখানে ইনপুট কেজের মধ্যে যে 5 3 আছে আমাকে বলতে পারবেন এই 5 আর 3 ডেটা টাইপটা কি? এমনি 5 আর 3 এটা ইন্টিজার, ইন্টিজার, বাট আপনি ইনপুট নিচ্ছেন কি টাইপের? ফ্লোট। কেন? আচ্ছা, ফ্লোটটা ইনপুট নিতে যাচ্ছিলাম কারণ মাঝে মধ্যে দেখা যেতে পারে এটা ফ্লোট এক্সপেক্ট হতে পারে, বা যদি মাপ যেটা থাকে এটা ফ্লোটে আসতে পারে, এই কারণে এটা ফ্লোট দিচ্ছিলাম। না, তো এটা আপনার মনে করলে হবে না। আপনাকে এটা হচ্ছে মানে যখন আপনি কোনো একটা অনলাইন যা যা প্রবলেম সলভ করবেন তখন আপনার মনে করার উপরে কোনো কিছু নির্ভর করবে না। আমি যদি আমার এই প্রবলেম স্টেটমেন্টের মধ্যে কোনো জায়গায় লিখে দিতাম যে আমার এই যে 5 আর 3 এই নাম্বার দুইটা কখনো ফ্লোট হতে পারে, তখন আপনি ফ্লোট টাইপ ইউজ করতে পারতেন। বাট আপনি যেহেতু এখানে দেখতেছেন আমি 5 আর 3 দিয়েছি, এই দুটো হচ্ছে ইন্টিজার, এবং আমি কোনো জায়গায় লিখে দেই নাই যেটাকে কনস্ট্রেইনস বলা হয়। ফিউচারে দেখবেন, ফিউচার যখন আরো 7 নাম্বার জি। 8 নাম্বার ক্লাসে যাবেন তখন দেখবেন, তখন ওইখানে ডেটা রেঞ্জ দেওয়া থাকবে যে এই রেঞ্জের মধ্যে ভ্যালু হতে পারে, তখন আপনাকে এই ডেটা টাইপটা খুব চিন্তা ভাবনা করে বসাতে হবে। বাট ও এখন আচ্ছা। এত চিন্তা ভাবনা আপনার করার দরকার নাই, এখন আপনার এখানে যেই ডেটা টাইপটা উল্লেখ করা আছে আপনি সিম্পলি সেই ডেটা টাইপটা মানে ই করে দিবেন, ও আচ্ছা, লিখে তার দিবেন। মানে যেটা মানে ইন্ডেক্স মানে কোনো সিনট্যাক্স দেওয়া থাকবে না, ওটা ইউজ করবো না, সিম্পলি বসাই দেবো। ইয়েস, আপনার থিঙ্কিংটা সবসময় সিম্পল করতে হবে। খুবই সাদামাটা ভাবে চিন্তা করবেন, কারণ এই প্রবলেমগুলো খুব সাদামাটা প্রবলেম। অত ক্রিটিক্যালি মানে চিন্তা করবেন না, যেটাকে ওভার ইঞ্জিনিয়ারিং বলে। ওভার ইঞ্জিনিয়ারিং চিন্তা করবেন না। এখানে সরি। দিয়ে দেন। হ্যাঁ। আচ্ছা, এবার আরেকটা ইস্যু, সেটা হলো আপনাকে 5 আর 3 এখানে দেখানো আছে, একই লাইনে ইনপুট দেয়া আছে, এবং আমরা আমাদের ক্লাসে কখনোই স্ক্যানএফ ফাংশনের মধ্যে ব্যাকস্ল্যাশ এন ইউজ করি নাই।
বাট আপনি এখানে সেটা করতেছেন, দরকার নাই, \n কাটেন। তারপরে আপনার 11 নাম্বার লাইনে ডেটা টাইপ ফিক্স করেন, এখানে তো এখনো %f আছে, কারণ রেজাল্টটা তো এখন ইন্টিজারে আসবে। এবার কোড রান করেন 5 আর 3 এক লাইনে দিয়ে, রান করেন। আচ্ছা, দ্য মনিটরড কমান্ড ডাম্পড কোর, এরর কেন আসতেছে? আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি। দেখেন 11 নাম্বার লাইনে এটা % এটা দিয়ে যে ভ্যালুটা, হ্যাঁ কমান্ড কমান্ড ফেল, লাইন ফর টাইম আউট, দেখেন আই আরো থিংক কোথাও ভুল করছেন কিনা। এটা যদি এখানে থাকতো ডি এর, আচ্ছা এই যে ভাইয়া ডট কাজ, প্রিন্ট অপশনে আপনারা দুইটা গুণ করে দিলে ভালো হয় না? যত লাইন কমানো যায় ততই তো ভালো। না না, আলাদা ভ্যারিয়েবলই থাকুক, প্রিন্টএফ ফাংশনের ভিতরে ক্যালকুলেশন না করাটাই বেস্ট প্র্যাকটিস। ক্যালকুলেশন আলাদা জায়গায় থাকুক, এটা ভালো, ডিবাগ করতে সুবিধা হয় পরে। উনি নাম্বারের পরে ইয়া দিচ্ছে, সেমিকোলন কমা দিচ্ছে, ডাবল ইনভার্টেড, ওই যে নাম্বার 1 নাম্বার 2 যে স্ক্যানএফ এখানে। ও হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, আপনি এখানে কি করছেন? স্ক্যানএফ ফাংশনটা সিনট্যাক্স দেখেন তো ঠিক আছে কিনা 6 নাম্বার এবং 7 নাম্বার লাইনের। স্ক্যান অ্যাপ, এস সি এন অ্যাপ, আই থিঙ্ক এটা, আইসেন এটা, দেখেন কি ভুল করছেন, ট্রাই করেন আপনি ফিক্স করার। ট্রাই। কারণ যে জিনিসটাতে আমাদের হেল্প করা উচিত আমরা সেই জিনিসটাতে অবশ্যই হেল্প করব। আই হ্যাঁ, থিঙ্ক এবং এরিয়া, যে জিনিসটাতে আমাদের আমাদের মনে হবে যে এটা আমাদের হেল্প করা উচিত না, এটা আপনাকে ফাইন্ড আউট করা উচিত, সেটাতে আমরা কখনো হেল্প করব না, মানে আপনার ক্ষতি আমরা করব না। থ্যাংক ইউ। আসলে সাবমিট করেন। আসলে পাইথন আর এই দুটো একসাথে, হ্যাঁ, হুম, অল টেস্ট এবার আছে। ফেল আসছে, খেয়াল করেন এবার আপনার আউটপুট টেস্ট কেস, আমাদের আউটপুট এবং আপনার আউটপুটে কি গরমিল আছে কিনা একটু চেক করেন। বলা আছে এরিয়া অফ দা, সরি একটা আছে এইটা, আই থিঙ্ক এবার সেম এরিয়া অফ দা, ওয়াও, ওয়েট আপনার এইখানে মানে সিঙ্গেল একটা বড় হাত ছোট হাত এটাও ম্যাটার করে, ইন্টারেস্টিং। এভরিথিং ম্যাটার করবে, আপনার ইচ অ্যান্ড এভরি থিঙ্কিং ম্যাটার করবে, এন্ড দিস ইজ কল্ড প্রবলেম সলভিং। আপনার রেগুলার যে আপনি স্টাডি করে আসছেন ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত, ওই রেগুলার কোনো স্টাডিরই খাওয়া নাই এখানে, কোনো মুখস্থ বিদ্যারও খাওয়া নাই এখানে। জিল্লুর রহমান আপনি ভাই কি করতেছিল? হ্যাঁ, বুঝি নাই। মানে জিল্লুর রহমান ভাই সেদিন বললো না যে কোন ক্লাসে জানি পড়ে? 9-এ। নাইনে। আমি চিন্তা করতেছি কালকে যে আমি যদি ক্লাস 9-এ যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা নিতাম তাহলে আজকে অনেক উপরে থাকতাম। আর কি যে আমি সময় শর্ট না হলে আমি এআই লার্নিং নিয়ে পড়াশোনা করতাম, আর্টিফিশিয়াল আমার সত্যি ইন্টেলিজেন্স। বলতে গেলে আমার ফিউচার নিয়ে কোনো প্ল্যানিংই নাই, আমি জাস্ট সেটা করতে চাই কারণ সত্যি বলতে আমার করতে ভালো লাগে আর কিছু না। ফিউচার নিয়ে এত তাড়াতাড়ি প্ল্যানিং করার কোনো দরকারও নেই, আমি যেটা মনে Just করি। সেটা মানে এরকম বিভিন্ন প্রবলেম সলভ করতে বা এরকম কোডিং করতে ভালো লাগে, এই কারণে জাস্ট করতে চাই। আর আপনার আমার এখন টাইম যেটা করা উচিত, আপনার এখন যেটা করা উচিত সেটা হলো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করবেন। আপনার যদি রং তুলি দিয়ে মানে কোনো কিছু আঁকাতে ভালো লাগে আপনি সেটাই করবেন। আপনার যদি বাংলা কবিতা লিখতে ইচ্ছা করে আপনি সেটাই করবেন। মোট কথা আপনার এখন আপনার যেটা করতে ভালো লাগে আপনি সেটাই করবেন। কারণ আপনি যেই টাইমটাতে আছেন, যেই টাইমটা পাস করতেছেন, এই টাইমগুলা হচ্ছে শেখার জিনিস। অনেক কিছু পরখ করে দেখবেন কোনটা ভালো লাগতেছে। এই যে প্রোগ্রামিং ভালো লাগতেছে করতেছেন, চ্যালেঞ্জিং মনে হচ্ছে, ইন্টারেস্টিং মনে হচ্ছে করতেছেন। আচ্ছা, আপনার সলিউশন গুলো আপনি এরকম নোটপ্যাডে করছেন কেন? আপনি কি অন্য জায়গা থেকে করছেন নাকি? না না না, আমি এটা কোনো অন্য জায়গা থেকে করিনি। এটা আমি হলো যখন এটা লিখছিলাম, প্রবলেমটা সলভ করছি আমি দুপুরে, তখন এটার পরে আমি একবার কেটে দেওয়া রিফ্রেশ করে পরে বিকেলে মনে হয় আরেকবার ট্রাই করি, তো তখন দেখি এখানে কোনো কিছু থাকতেছে না। যখন দেখি এখানে আচ্ছা কোনোটা থাকে না তখন আমি একটা নোটপ্যাড বানাই, এই নোটপ্যাডের মধ্যে পুরোটা এই নাম দিয়ে সলভ করে রাখছি যে এটা অমুক দিয়ে এটা ট্রাই করছিলাম, কারণ এখানে ভুল আছে, তুমি যাতে নিলে আর আই থিঙ্ক ভুল থাকতো না হয়তো। আচ্ছা কোন আচ্ছা, ঠিক জায়গাতে আছে। দিতে হবে নাকি আপনি এটা আমার এগুলো বিএস ব্যাপার করে না। ট্রাই করেন। না না না, হ্যাঁ, এখন দরকার নেই। VS কোড এখন বলতে ভিএস কোডের I দরকার don't নাই। know how to run C.
এখন ভিএস কোডের দরকার নাই, এখন কোনো কম্পাইলার ইউজ করারই দরকার নাই। কম্পাইলার যতটা সিম্পল থাকা যায় অ্যাজ এ স্টার্টিং এ, যতটা সিম্পল থাকা যায় ততটা ভালো। আপনার এখন যদি অনেক কিছু আমি আপনাকে ইনস্টল করতে বলি, আপনার কাছে হ্যাসেল লাগবে। কারণ এটা আমি দেখছি, এটা আমি আমি এটার ভুক্তভোগী। তো প্রায় 500+ স্টুডেন্ট আমি ডিল করছি এই পর্যন্ত। তো কিছু স্টুডেন্ট এরকমও কোশ্চেন করছে যে ভাই আসছি প্রোগ্রামিং শিখতে, এত কিছু ইনস্টল কেন করব? বিগিনারদের অনেক কোয়েরিজ থাকে, বিগিনারদের অনেক কিছু থাকে, এই জন্য আমরা জিনিসগুলোকে যতটা সিম্পলিফাই করা যায়, যে এত কিছু করার দরকার নাই, জাস্ট একটা ওয়েবসাইট থাকবে যেখানে সে কোড প্র্যাকটিস করবে এবং সেখানেই সে সাবমিট করবে। যখন একটা স্টুডেন্ট 5 থেকে 6টা ক্লাস করে ফেলবে, দ্যাট মিনস সে প্রোগ্রামিং এর বিগিনার পার্ট কমপ্লিট করে ফেলছে। তারপর তাকে যদি আমি বলি তুমি বাস স্ট্যান্ডে বসেও প্রোগ্রামিং করবা, সে করতে বাধ্য বা সে করবে। বাট বাট ফার্স্টের প্রথম 2টা বা 3টা ক্লাসে আমি যদি তাকে বলি তুমি ভিএস কোড ইনস্টল করো, তুমি তোমার ক্রোম ব্রাউজার লাগবে না, অন্য ব্রাউজার করো, এই ওয়েবসাইটে গিয়ে লগ ইন করো, অনেক সময় দেখা যায় যে মানে ওই কনসেন্ট্রেশনটা আর থাকে না যেটা দরকার। এই জন্য এখন এত কিছুরই দরকার নাই, মেইন ফোকাস হচ্ছে আমি প্রবলেম সলভ করতে পারতেছি কিনা। কম্পাইলার তারপরে এগুলা নিয়ে কোনো হ্যাসেলের দরকার নাই। ভিডিও দেখবেন ওয়েবসাইট থেকে, ওয়ান কম্পাইলার এসে প্র্যাকটিস করবেন, না পারলে 10:30 বাজে সাপোর্ট সেশনে আসবেন। এই 3টা কাজ আপনার লাইফে, আর কোনো কাজ নাই। বুঝতে পারছেন? হ্যাঁ, সেটাই। ওকে, আপনি আর কোনো প্রবলেম আছে আপনার? জি 4 নাম্বারটা একটু ট্রাই করছিলাম, বাট 4 নাম্বারটা একটু হচ্ছে না। হ্যাঁ, 4 নম্বরে কি প্রবলেম? 4 4 নাম্বারে নম্বর আপনি রাইট নিজে ট্রাই করছেন আগে? জি এই পুরোটা ট্রাই করছি, বাট কতক্ষণ ট্রাই করছেন? এটা প্রায় আজকে দুপুর 12টার সময় হয়েছে, প্রায় 3টার দিকে, 3টা পর্যন্ত ট্রাই করছি, একটা 4 নাম্বারই। আচ্ছা, ঠিক আছে। এটা আপনার ঘুরে 6 নাম্বার লাইনটা ঠিক আছে কিনা দেখেন তো। ওয়েট এক সেকেন্ড, 6 নাম্বার লাইন, 6 নাম্বার আপনি তো আবার সেই সেম মিস্টেক করছেন। ইনপুট ফরম্যাট কি দেয়া আছে? 28 28 কি ইন্টিজার না ফ্লোট? 28টা ইন্টিজার। আপনি সেন্টিগ্রেড কি ডিক্লেয়ার করছেন দেখেন তো। সেন্টিগ্রেড ভ্যারিয়েবলেই তো আপনি ইনপুট নিছেন, বাট সেন্টিগ্রেডটা কি টাইপের? আচ্ছা একটা জিনিস, সেন্টিগ্রেডটা আমার ইন্টিজার থাকবে, তাহলে কি এই দুইটা হ্যাঁ আলাদা আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, ফরেনহাইট আর সেন্টিগ্রেড? হ্যাঁ, এটা তো আপনি বুঝবেন, এটা তো আমি বলবো না যে আপনি কিভাবে একটা ইন্টিজার একটা ফ্লোট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন, এটা তো আমি বলবো না। ইন্টিজার ফরেনহাইট। হ্যাঁ 82.00 আসছে, বাট একদম হ্যাঁ, কারণ এক্সাক্টটা আপনি হচ্ছে ওই মেসেজগুলো 52। প্রিন্ট করেন। আচ্ছা এটা নিয়ে একটু চিন্তা করেছিলাম, বাট 28 এটার জন্য আগে হ্যাঁ ইনপুটটা আনতে হবে না, যে ইনপুটটা দিছে যত এটা দেখাবে, তারপরে মেসেজটা ডিগ্রি সেন্টিগ্রেড এক্স্যাক্টলি ইকুয়াল আনসার, তারপর ফরেনহাইট। এক্স্যাক্টলি আপনাকে যেটা করতে হবে, 28টা হচ্ছে ইন্টিজার টাইপের, তাহলে লিখতে হবে যে পার্সেন্টেজ ডি স্পেস ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু পার্সেন্টেজ এফ, আর পার্সেন্টেজ এফ এর মাঝখানে পয়েন্ট 2 হবে, কারণ আমি দশমিকের পর 2 সংখ্যা দেখাতে চাচ্ছি, আর হচ্ছে ফারেনহাইট। বুঝতে পারছেন? এবার আপনি ট্রাই করেন। আমরা একটু তারেকের কাছে যাই, ঠিক আছে? আপনি স্ক্রিন শেয়ারটা অফ করেন, আপনি ট্রাই করতে থাকেন। ভাইয়া অপারামিনিতে একটু প্রবলেম দিচ্ছে আপনার গিট থেকে, যখন আমি ফাইলটা নিয়েছিলাম, যে ফাইলটা ডাউনলোড ছিলাম, অপারামিনিতে প্রবলেম দিচ্ছে। আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি, হ্যাঁ, স্ক্রিন শেয়ার করো। পুরোটাই করতেছি। এই যে ফাইলটা আসছে আমার, ইয়েস, হ্যাঁ আসছে। স্ক্রিন এত এই যে ছোট কেন?
স্ক্রিন অনেক ছোট, এত ছোট কেন? হ্যাঁ, আমার কাছে একটা ট্যাবের সাইজ লাগতেছে। এটা সাইজ ফুল করো না তার জন্য। আমার লেআউট তো ঠিক আছে। তুমি স্ক্রিন শেয়ার অফ করে আবার শেয়ার করো তো। আবার শেয়ার করো। জিলোর, আপনি প্রবলেমটা ট্রাই করেন সলভ করার। আছে এই হ্যাঁ, যে এবার ঠিক আছে। হ্যাঁ, আপনার ওই ফাইলটা ডাউনলোড দেওয়ার পর আসছে চলে, ঠিক আছে। দেন আমি হ্যাঁ, যখন অফার আমি এটাতে যাই, তখন একটা ফাইল ডাউনলোড দিতে বলতেছে। এটা ডাউনলোড দিয়েছিলাম, দেওয়ার পরে এই ফাইলটা অ্যাক্সেস নিতেছে। যখন ইনস্টল দিতেছে, ইনস্টল তুমি করতেছে, কিন্তু যখন 90% 80% হয় তখন এরর দেখাইতেছে। তুমি আসলে কি ওপেন করতে চাচ্ছ? এই জিনিসটা কি? এটা হচ্ছে ফিগমা ফাইল। তোমাকে ফিগমা তো ফাইল তো হ্যাঁ, ফিগমা ফাইল হচ্ছে, তোমাকে আগে ফিগমা অ্যাকাউন্টে যে তুমি হচ্ছে ক্রোম ব্রাউজার ওপেন করে figma.com ওয়েবসাইটে যাও, ক্রোম ব্রাউজার ওপেন করো। আচ্ছা, তো না, আচ্ছা, হুম, ফিগমা লেখো figma.com। ফিগমা figma ডট কম অলরেডি। figma.com। হ্যাঁ, যাও, এটাতে যাও। উপরের ইউআরএলটা কাটো, শুধুমাত্র figma.com রাখো, কিসে জানি অ্যাক্সেস করতেছে, যেন লেট করতেছে। হ্যাঁ, এটা কাটো। এবার এন্টারে হিট করো। ও, আমি সেদিন ফিগমা ফাইল খুলছিলাম। হ্যাঁ, এবার খোলার হচ্ছে কি পরে লগ ইন করা আছে এখানে? হ্যাঁ, লগ ইন করার ছিল। না, নাই মনে হয়, রেজিস্টার করতে বলতেছে। সেদিন তো লগ ইন করলাম, এই যে ও আচ্ছা, হ্যাঁ, লগ ইন আছে। এবার তোমার ওই যে ফাইলটা তুমি ওপেন করতে চাচ্ছ, সেটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে আনা ছাড়ো, ফাইল ম্যানেজার থেকে। হুম, হ্যাঁ এখান থেকে এখানে হ্যাঁ, ছাড়ো। হ্যাঁ, দাঁড়াও, ইম্পোর্ট হচ্ছে, ওয়েট করো। এটা হলো ফিগমা ফাইল, মানে তোমার ডিজাইনটা এখান থেকে তুমি দেখতে পারবা যে কোন টেক্সটের কি কালার, কোন টেক্সটের কি সাইজ, ওইটা দেখার জন্য। সেদিন আমি একটু ফিগমা ফাইল নিয়ে একটু রিকোয়েস্ট করতেছিলাম, হ্যাঁ, যদিও এটা নতুন একদিনে এটাতে একদিনে হবে না। এটা তুমি ফিগমা ফাইল নিয়ে অনেক অনেক দুই একটা প্রজেক্টে কাজ করতে করতে আস্তে আস্তে শিখে যাবা। একদিনে সবকিছু ক্লিয়ার হবে না। যেমন এই যে তুমি তোমার ব্রাউজার এক্সটেনশনে একটা এক্সটেনশন ইউজ করতেছো, মেবি কালার পিকার বা কালার দেখার জন্য। হ্যাঁ, এই যে। হ্যাঁ, এটা লাগবে না, ফিগমা থাকলে এটার দরকার নেই। ফুল স্ক্রিন করো, তুমি এটা ফুল স্ক্রিন করো। হ্যাঁ, এবার ও তোমার আচ্ছা, কিবোর্ডের কন্ট্রোলে প্রেস করে তারপর মাউসের স্ক্রলারটা জুম ইন জুম আউট করলে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার তুমি যে কোনো একটা টেক্সটের উপরে ক্লিক করো। আর তুমি এটাকে ডানে বামে নিতে পারবা হচ্ছে ওই যে তোমার স্পেস বারে চাপ দিয়ে ধরে রাখলে হাতের আসবে, ওটা দিয়ে সরাতে পারবা। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এবার তারপরে জুম ইন করলে তুমি চাইলে জুম ইন করতে পারো। হ্যাঁ, এবার ধরো তুমি হচ্ছে ধরো উপরে যাও, একদম উপরে যাও ফাইলের। ধরো তুমি এখান থেকে এই যে স্টার্ট ইওর জার্নি, এটার কালারটা কত, টেক্সট সাইজটা কত সেটা দেখতে চাচ্ছ। তো স্টার্ট ইওর জার্নি এটার উপরে ক্লিক করো, বড় টেক্সটটা, বড় টেক্সট। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, একটা ক্লিক করলে তুমি এটা সিলেক্ট করছো, আরো দুইটা ক্লিক করো, যেই পর্যন্ত এটা সিলেক্ট না হয়, যে সিলেক্ট হয়েছে। এবার দেখো তুমি এই যে ডান পাশে চলে আসছে যে এটার ফন্ট সাইজ 52 পিক্সেল, ডান পাশে, ডানে 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 একটা প্যানেল আসছে, খেয়াল করছো? 52, নিচে দেখো। তারপরে বোল্ড, আচ্ছা। পপিন্স, এগুলা সব চলে আসছে। তারপরে যে কালারটা কি আর এগুলা KE2 এগুলা কিসের? এগুলো হচ্ছে এলিমেন্ট, এগুলো তোমার, এগুলো ডিজাইনারের জন্য, এগুলো তোমার কাজ নাই। তোমার কাজ আচ্ছা, হচ্ছে তুমি এলিমেন্ট সিলেক্ট করবা, তার ফন্ট সাইজ কত, সে বোল্ড কিনা, তার কালারটা কি, তার অ্যালাইনমেন্টটা কোন দিকে আছে, তার এই কি, এগুলা তোমার দেখার বিষয়। এখানে কোনো কিছু আচ্ছা চেঞ্জ ভাইয়া, করো না। আপনারা গ্রিড কেমন ইউজ করেন? গ্রিড, গ্রিড ইউজ করেন বেশি না ফ্লেক্স ইউজ করে সবচেয়ে বেশি?
কোনটা সুবিধা বেশি? ব্যাপারটা তোমাকে ফ্লেক্স আর গ্রিড দুইটাই শিখে রাখতে হবে। এটা তোমার ইসের উপরে নির্ভর করবে, প্রজেক্টের উপর নির্ভর করবে। যেমন দেখা যায় যে, যেমন এই যে নিচের প্যানেলটা যে আছে অ্যামাজন, আলিবাবা, এটা তৈরি করার জন্য এটা আমরা গ্রিড ইউজ করি। হ্যাঁ, কারণ এখানে অনেকগুলা কলাম আছে, এটার জন্য আমরা গ্রিড ইউজ করতে পারি, যে 12টা কলামের মধ্যে কোনটা কোনটা কলাম। বা এটাকে অনেকভাবে করা যায়। এই সবগুলা ইমেজের একটা প্যারেন্ট ডিপ দিয়ে ফ্লেক্স মেরা দিলেই হয়ে যায়। তারপরে কোনটাতে কত গ্যাপ এটার আছে উপরে সেটা ওই প্যারেন্ট ডিপে একটা গ্যাপ দিয়ে দিলে কাহিনী শেষ। কন্ট্রোল জেড এ ক্লিক করবে, এরকম সরে গেলে কন্ট্রোল জেড, তাহলে আগের হ্যাঁ ডিজাইনে দিছি। চলে আসবে। হ্যাঁ, তো এটা নির্ভর করে, এটা প্রোগ্রামারের উপর নির্ভর করে যে সে তার সাইট কিভাবে ডিজাইন করবে। আর মোট কথা ফ্লেক্স গ্রিড ইউজ করা হয় হচ্ছে যদি কলাম সংখ্যা অনেক বেশি থাকে। যেমন ধরো তোমার একটা ফ্রন্ট এন্ড ডিজাইন করতেছো, কলাম আছে হচ্ছে 15টা। বা তোমাকে যদি আমি একটা ক্যালেন্ডার বানাইতে দিই, তো একটা ক্যালেন্ডারে তো অনেকগুলো কলাম থাকে, তো এটাকে ফ্লেক্স দিয়ে কন্ট্রোল করাটা অনেক হার্ড। আর ফ্লেক্স কিন্তু শুধুমাত্র রো ওয়াইজ কাজ করে, কলাম ওয়াইজ আচ্ছা কিন্তু অতটা হ্যান্ডেল করা যায় না। আমি তোমার ওই এইচটিএমএল, তুমি একটু গুগল ক্লাসরুমে যাও, ওখানে গ্রিডের একটা ভিডিও দিছি, খেয়াল করো, সিএসএস এর ভিতরে। সম্ভবত দেখছিলাম, দেখছি হ্যাঁ, সম্ভবত পুরোটাই দেখছিলাম। হ্যাঁ, এবং কি এটা যেগুলো ইম্পর্টেন্ট মনে এটা হয়েছিল শুধুমাত্র দেখলে সেগুলো। হবে না, এটা হ্যাঁ শুধুমাত্র দেখলে হবে না, ফ্লেক্স আর গ্রিডের এখানে না, ক্লাস ওয়ার্কে যাও, সিএসএস এ যাও। হুম, এই যে এই যে এখানে ফ্লেক্সার যে গ্রিডের দুইটা ভিডিও দিছি, এই দুইটা ভিডিও দেখা তোমার প্র্যাকটিস করা শেষ করতে আমার মতে তোমার প্রায় 1 থেকে 1.5 দিনে লাগা উচিত, বা 2 দিন লাগা উচিত এই দুইটা জিনিস, আমি এই দুইটা ভিডিও শেষ করা। কালকে সকালে দেখছিলাম, তো হ্যাঁ, যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হয়েছিল সেগুলা স্ক্রিনশট দিয়ে রাখছিলাম, যে আমার ইম্পর্টেন্ট যেগুলো আমার দেখা প্রয়োজন, প্র্যাকটিস করা প্রয়োজন। জি। এটা হচ্ছে তোমার ব্যাপার, তুমি কিভাবে প্র্যাকটিস করবা, কিন্তু উচিত হচ্ছে যে এইভাবে স্ক্রিনশট না দিয়ে তোমার কোড তুমি কোড করে দেখা, খাতায় ড্র করা, একটা টেমপ্লেট ড্র করা, বা গুগল থেকে একটা টেমপ্লেট নিয়ে ওই টেমপ্লেটটা বানানোর চেষ্টা করা, নিজের কমফোর্ট জোন থেকে বের হওয়া। যে গুগল থেকে আমি একটা ডিজাইন নিব, ডিজাইনটা আমি কোনোদিন করিই নাই, কোনোদিন দেখিও নাই চোখে, ওইরকম একটা ডিজাইন নিয়ে ডিজাইন করার চেষ্টা করা। মানে নিজের কমফোর্ট জোন থেকে বের হইতে হবে যদি তুমি এই যে মানে সিএসএস, গ্রিড, ফ্লেক্স এগুলা যদি ভালো মতো শিখতে চাও। একটা ডিজাইন আমি করছি, ওই টাইপের ডিজাইন আবার করতেছি, এটা এই প্র্যাকটিস করলে লাভ নাই। ডান দাও, ডানে ক্লিক করো। আচ্ছা, হ্যাঁ, কেমনে জানি ছবিটি ডাউনলোড করতে ছবি বলছেন যে এক্সট্রাক্ট, ছবি। ছবি ডাউনলোড করবে এখান থেকে, সেটা বলতেছো? হ্যাঁ, কিভাবে যেন ছবি একটা ছবি ডাউনলোড করবো? সিলেক্ট করো। হ্যাঁ, সিলেক্ট হয়েছে, এখানে না, সরাও অন্য পাশে। হ্যাঁ, এবার ওই যে বাম বাম পাশের আইকনটাতে ক্লিক করো, একদম বামের কোনায়। হ্যাঁ, ঠিক ছিল। হ্যাঁ, দেন এখান থেকে ফাইলে যাও, ফাইল, দেন এখানে এই যে এক্সপোর্ট নিচে। হুম, এক্সপোর্ট এটাই। এটা? হ্যাঁ, এক্সপোর্টে ক্লিক করলে ছবি ডাউনলোড হয়ে যাবে, আই থিংক। হ্যাঁ, হ্যাঁ ডাউনলোড nice. হয়ে গেছে। আনিস প্লেস থেকে নিয়েছিল ছবি এটা। হ্যাঁ, তো এইভাবে ডিজাইন গুলা করার ট্রাই করো। আমি সাজেস্ট করব ফ্লেক্স বক্স, গ্রিড এগুলো খুবই স্ট্রংলি শিখতে। যে কোনো একটা টেমপ্লেট দিলে যাতে ডিজাইন করতে পারো, স্কেলেটনটা দ্বারা করাইতে পারো। গুগলে অনেক প্র্যাকটিস আছে, ইউটিউবে প্রচন্ড প্র্যাকটিস আছে এই দুইটা বিষয়। দরকার হলে ফ্লেক্স গ্রিড নিয়ে 2 থেকে 3 দিন পার করো। কারণ তুমি যদি ফ্রন্ট এন্ড ডিজাইন ভালো মতো না পারো, তোমার ব্যাক এন্ড শিখে লাভ নেই। কারণ তোমার একটা লুক্রেটিভ ডিজাইন, মানে তুমি যদি ফুল স্ট্যাক হওয়ার আগে আগে ফ্রন্ট এন্ড ডেভেলপার হও। ফুল স্ট্যাক কিন্তু জার্নি অনেক বড়, 1-1.5 বছরের একটা জার্নি। তোমাকে আগে ভালো মতো ফ্রন্ট এন্ড ডেভেলপার হইতে হবে, তারপরে হবা ব্যাক এন্ড, দুইটা একসাথে না। আচ্ছা, বুঝতে পারছো? ওকে, আচ্ছা ঠিক আছে, কোনো ইস্যু? থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। ওকে, আচ্ছা জিল্লুর, আপনি তাহলে ট্রাই করেন, দেন আমরা কালকের সাপোর্ট সেশনে আবার বসবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আর ভাই আপনি একটু গ্রুপে একটু মেসেজ করে রাখেন, যাতে আমাদের মডারেটর আপনার নামটা লিখতে পারে, কারণ সিট ফিল আপ হয়ে গেলে আবার আমরা নিতে পারবো না এনরোল। জি, এখন দিয়ে রাখুন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম।